আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদের ভারতবর্ষের উত্থান। তো এই বিষয়ে আমরা কিছু আলোচনা করতে চাই এবং আপনার কিছু মতামত এই বিষয়ে। কি করে আমরা ভারতবাসী হিসেবে নিজেদের দেশের উত্থানের জন্য কাজ করতে পারি? বা একটা সাধারণ নাগরিক হিসেবে আমাদের কি কর্তব্য, কি করণীয়? হ্যাঁ, এটা ভাবতে ভালো লাগে আমরা ভারতবাসী হিসাবে যে আমাদের দেশ গত ১০-১২ বছর বয়সে এমন একটা পজিশনে চলে এসছে যে বিশ্বের দরবারে বা যারা এই মুহূর্তে অর্থনৈতিক দিক থেকে অনেক উন্নত দেশ, তারা পর্যন্ত সমীহ করে চলে। মানে ভারত অর্থনীতিতে এতটাই উন্নতি করে ফেলেছে অলরেডি। তবে আরো ওপরে যেতে গেলে যেটা একটা দেশ যখন সেইভাবে এগোতে শুরু করে, তো এখানে মানুষের ভূমিকাটা সবথেকে বেশি। তো মানুষের ভূমিকা মানে মানুষকে সেইভাবে মানে শিক্ষিত এবং সেই ধরনের সচেতনতা যত তাড়াতাড়ি এবং যত ভালোভাবে আসবে এই কাজগুলো মানে দেশের উত্থানটা তত গতিপ্রাপ্ত হবে। আর সেই দিক থেকে দেখতে গেলে একটা দেশ অনেকগুলো রাজ্য নিয়ে গঠিত হয়, তো রাজ্যের ভূমিকাটাও এসে যাচ্ছে। প্রত্যেকটা রাজ্যের যারা শাসক রয়েছে মানে তাদের লিডারশিপে মানে একটা ভালো লিডারের আন্ডারে যে প্রজারা যারা থাকে বা শাসকের আন্ডারে প্রজারা যারা থাকে, ভালো লিডার তাদের সবসময় আলোর দিশা দেখায়। তো সেই কারণে রাজ্যের ভূমিকাটা এখানে অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তো রাজ্যের কথা যখন এলো হুম তখন রাজ্যের যে লিডার, হুম যার কথা আমরা আলোচনা করছি, হুম তার মধ্যে কি কি গুণাবলী থাকতে হবে যাতে সে সঠিক পথ প্রদর্শন করতে পারে রাজ্যবাসীকে সঠিক দিকে চালনা করার জন্য, বা আম রাজ্যে কোনো রকম শৃঙ্খলা বজায় রাখার জন্য, বা ধরুন আ একটা দেশের বা একটা রাজ্যের উন্নতির জন্য যা পদক্ষেপ নেওয়া দরকার, সেইসব বিষয়ে মানুষকে সচেতন করার জন্য একটা রাজ্যের নেতৃত্বকে কি করা উচিত? যে কোনো লিডারই মানে আমি শাসন মানে রাজ্য শাসন বা দেশ শাসন যে কোনো লিডারেরই এই ভিউটাই হওয়া উচিত সবসময়, যেটা বেসিক জিনিস যে তার যে প্রজারা রয়েছে প্রজারের হিত, ঠিক আছে, সেই ব্যাপারে একটা ক্লিয়ার ধারণা। নিজের হিতের কথা ভেবে তো কখনো দেশ বা রাজ্য চালানো যেতে পারে না। তাহলে যেটা হয়ে থাকে নিজের অজান্তে বা জেনে হোক বা যেভাবেই হোক না কেন প্রজাদেরকে ভুল পথে চালিত করে যদি নিজের হিতের কথা ভাবি। কিন্তু যদি আমার দর্শনটা এরকম হয় নেশন ফার্স্ট, তখন অটোমেটিক্যালি আমার চিন্তা ভাবনার মধ্যে সবসময় প্রজাদের হিত ব্যাপারটাই আসবে। এগুলো অটোমেটিক্যালি এসে যায়। এবং হ্যাঁ, এর জন্য সদিচ্ছা চাই, এর জন্য সেই লেভেলের ভোকাবুলারি বলতে আমি সেই এডুকেশনের কথা বলছি যেটা হচ্ছে তফাৎ করতে জানা। এটা ওটা দুটো জিনিসের মধ্যে তফাৎ করতে জানা। মানে আমি যখন শাসক, আমি একজন মানুষ একজন শাসক দুটো কখনো এক হতে পারে না। ঠিক আছে, শাসক হিসাবে আমার ভূমিকা কি, মানুষ হিসাবে আমার ভূমিকা কি, এই সবকিছুর মধ্যে একটা তফাৎ রয়েছে। তো শিক্ষা জিনিসটা হচ্ছে এই তফাৎগুলো করতে শেখায়। আরো একটু বিশদে যদি বলেন বিষয়টা। যেমন বিভিন্ন রাজ্যে বা আমাদের দেশে, যেহেতু আমাদের দেশ নিয়ে কথা হচ্ছে, সেখানে দেখা যায় যে রাজ্যের শাসক কোনো না কোনো দলের প্রতিনিধিত্ব, হ্যাঁ। মানে আমাদের দেশে যেটা হয়ে থাকে কোনো না কোনো দল গণতান্ত্রিক উপায়ে বা ভোটের মাধ্যমে সেই জায়গাটা আহ, অধিকারপ্রাপ্ত হয় যে আমি শাসন করব। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তারা সেই দল আর শাসক, শাসক যখন হলো সে প্রশাসন অ্যাকচুয়ালি, তো দুটোর মধ্যে তফাৎ করতে পারে না। অনেকটা হয় প্রশাসনিক পদে বসে সে অ্যাকচুয়ালি দলের হয়ে কাজ করছে, এবং এটা খুব বেশি আচ্ছা। মাত্রায় দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আচ্ছা। মানে এটা আমি খুব মানে কি বলবো যে আমি গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের এই অবস্থাটা পর্যবেক্ষণ করছি, এবং সেখানে শাসক আর প্রশাসনের মধ্যে কোনো তফাৎ নেই। তাতে সাধারণ মানুষের উপর প্রভাব কিভাবে পড়ছে? মানে কি প্রভাব পড়ছে?
এই ঘটনাটা ঘটায়? সাধারণ মানুষ এখানে আমরা যদি আমাদের মানে এই বাংলার কথা ভাবি, পশ্চিমবঙ্গের কথা ভাবি, এখানেও মানুষের অনেকগুলো ক্যাটাগরি রয়েছে যারা হচ্ছে যাদের মধ্যে সেই এডুকেশন সিস্টেমটা যাদের ভেতরে মানে শক্তিশালী, তারা এই ব্যাপারটায় বিরক্ত বা তারা যে এর জন্য প্রভাবিত হচ্ছে তা নয়, বা এটাকে যে পাত্তা দিচ্ছে তাও নয়, কিন্তু তবুও তো একটা প্রশাসনের আন্ডারে তো থাকতে হচ্ছে। হুম। তাদেরও একটা লিমিটেশন রয়েছে সাধারণ মানুষের মধ্যে। তো তারা হয়তো ওদেরকে সেইভাবে সাহায্য করছে না, কিন্তু তারা নিজেরাও অনেক ভালো কিছু করার থেকে মানে অ্যাকচুয়ালি তারাই তো করতে পারে দেশ বা রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তারা পারছে না। আরেক ধরনের মানুষ রয়েছে যাদের সেই লেভেলের শিক্ষাটা নেই, তো তারা কি হচ্ছে খুব ভালোভাবে প্রভাবিত হয়ে যাচ্ছে এই ধরনের ভুল লিডারদের দ্বারা, মানে যারা প্রশাসন এবং দল দুটোকে তফাৎ করতে জানে না। অ্যাকচুয়ালি প্রশাসনের পদে বসে প্রশাসনিক পদে বসে ওরা অ্যাকচুয়ালি দলকেই রিপ্রেজেন্ট করে বা দলের হয়েই কাজ করে, এবং তাদের দরকার হয় বিভিন্ন রকম মানে মেশিনারিজ, এবং মেশিনারিজ বলতে ওরা মানুষকে ইউজ করে ঢাল হিসাবে। তো এই ধরনের মানুষগুলো এদের দ্বারা মানে এরা ইনফ্লুয়েন্স করে এবং এরা বিভিন্ন ধরনের মানে কাজ করে মানে ওদেরকে সাহায্য করার জন্য। তো এতে যেটা সমস্যা হয়, এই মানুষগুলো তো কখনো আলোর দিশা দেখতে পাচ্ছে না। হ্যাঁ, আর এদের সংখ্যা পশ্চিমবঙ্গে অনেকটাই বেড়ে গিয়েছে। তো এটাই একটা ব্যাপার যে এই মানুষগুলো ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে, এবং এটা তো কাম্য নয়। একটা দেশ বা একটা রাজ্যের ম্যাক্সিমাম মানুষ যদি এভাবে নষ্ট হয়ে যায় বা নষ্ট করে দেওয়া হয়, তখন কি হয়, একটা দেশের উত্থানটার গতি কোথাও না কোথাও ব্যাহত হয়। তো এই বিষয়ে বলবো যে নির্বাচনের ভূমিকাটা তাহলে কোথায়? মানে কিভাবে আমরা নির্বাচনকে কেন্দ্র করে বা নির্বাচনের সাহায্য নিয়ে এই ব্যবস্থার পরিবর্তন বা উন্নতি ঘটাতে পারি? নির্বাচনের সাহায্য নিয়ে নির্বাচন যেটা মানে যে কোনো গণতান্ত্রিক দেশের যেটা সিস্টেম বা সংবিধান যেভাবে বলে যে মানুষের ভোট দেওয়ার অধিকার, ঠিক আছে, মানুষ সেইভাবেই শাসককে সিলেক্ট করবে যদি নির্বাচনটা হয়। কিন্তু নির্বাচনটা যদি না করতে দেওয়া হয়, মানে কোনো শাসক যদি নিজের হিতের কথা ভাবে, শুধু ব্যক্তি হিতের কথা ভাবে, দেশের কথা নয়, তো তারা কখনো নির্বাচনটাকে করতে দেবে না। তারা ওই নির্বাচনটাকে একটা প্রহসনে পরিণত করবে, ছাপ্পা, মানে ওই যেটা হয়ে থাকছে মানে হয়ে রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে তো গত কয়েকটা নির্বাচনে এগুলোই দেখছি। এখানে ভোটটা সেভাবে কোথায় হয়, করতেই দেওয়া হয় না ভোট। তো যা কিছু হয় সব নিজেরাই শাসকই, ঠিক আছে। আলটিমেটলি নির্বাচনটা কি একটা ফেক নির্বাচনের বা নির্বাচনের নামে একটা প্রহসনে গিয়ে দাঁড়িয়েছে। সেই জন্য মানুষের অ্যাকচুয়াল যে ম্যান্ডেট সেটা প্রতিফলিত হচ্ছে না। এবার এখানে আসছে দেশের যে প্রশাসন, তাদের পাওয়ারটা তো সর্বময়, তাদেরও দায়িত্ব এসে যায় একটা রাজ্য যখন এই ধরনের অধঃপতনের দিকে যাচ্ছে, এবং এই ধরনের অধঃপতন বলতে এই ধরনের কার্যকলাপ অ্যাকচুয়ালি তো দেশ বিরোধী কার্যকলাপ, দেশের উত্থানে বাধা হচ্ছে, মানুষকে বিপথে চালিত করছে। আর মানুষ বিপথে মানে চালিত হওয়া মানে কি, দেশের গতিটা ব্যাহত হওয়া। তো সেখানে দেশের প্রশাসনের ভূমিকাটাও অনেকটা বড়। তাদের সেই ক্ষমতা রয়েছে যাতে কোনো পার্টিকুলার রাজ্য, বিশেষ করে পশ্চিমবঙ্গের কথা যখন আলোচনায় এলো, আলোচনার মাধ্যমে এই ব্যাপারগুলোকে দেখা, যাতে ভোট মানে ভোট অ্যাজ পার আমাদের যে সংবিধানে যেভাবে দেওয়া রয়েছে, ভোট বলতে যা বোঝায় ভোটটা যেন সেইভাবেই হয়, সেইটা দেখার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু দেশের প্রশাসনের, সেই পারে। তো আমাদের কাছে কি এমন কোনো উদাহরণ রয়েছে যে আমরা বলতে পারি যে না, অমুক রাজ্যে ঠিকভাবে নির্বাচন হচ্ছে, অমুক রাজ্যে ঠিকভাবে নির্বাচন হচ্ছে না, এমন কি কোনো তুলনা আমরা করতে পারি, বা এমন কি কোনো তথ্য আমাদের কাছে রয়েছে যেগুলো দিয়ে আমরা এই বিবেচনাটা করতে পারি? আহ, মানে যদি আমরা অতীতের দিকে তাকাই,
দুটো রাজ্য বিহার এবং উত্তরপ্রদেশ, এই দুটো রাজ্যের অবস্থা খুবই খারাপ ছিল। এই দুটো রাজ্যে ভোট কি জিনিস মানুষ জানতোই না। মানে ভোট হতো, মানে অ্যাকচুয়াল ভোট নয়, মানে সেখানে ওই গুন্ডাগার্দি এই সমস্ত করেই সব লুটপাট করেই ভোটটা পেরোনো হতো। তা সেই উত্তরপ্রদেশ, সেই বিহার আজ সম্পূর্ণ অন্যদিকে। সেখানে আজকের দিনে প্রপার ওয়েতে, মানে অলমোস্ট প্রপার ওয়েতে ভোট হয়। হয়তো দুই একটা কিছু শোনা যেতে পারে, ওই দুই একটা। কিন্তু এত বড় রাজ্যে, বিশেষ করে উত্তরপ্রদেশ তো অনেক বড় রাজ্য, সেখানে দুই একটা খুব ছোটখাটো ঘটনা একটা নায়ের বরাবর। কিন্তু অ্যাকচুয়াল ভোটটা হচ্ছে সবাই সহযোগিতা করছে ওখানে। কিন্তু বর্তমানে এরা তো শুধরে গিয়েছে। অন্যান্য রাজ্যে, মানে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে সেই রকম ভাবে কিছু দেখা যায় না যেখানে ভোটের নামে প্রহসন হচ্ছে এতটা। মানে পশ্চিমবঙ্গে এই ব্যাপারটা ভীষণই প্রমিনেন্ট, এখানে ভোটই হয় না। তাহলে সাধারণ মানুষ কিভাবে এই প্রহসন থেকে বেরিয়ে আসতে পারবে? ওই যে কিছুক্ষণ আগেই আমি আলোচনার মাধ্যমেই বললাম, এখানে দেশের প্রশাসনের ভূমিকাটা অনেকটা বড়, কেননা তাদের সেই পাওয়ার রয়েছে। মানুষেরও পাওয়ার রয়েছে, কিন্তু মানুষকে, সাধারণ মানুষ তো আর আর্মস নিয়ে লড়াই করতে নামতে পারবে না, বা চট করে পারে না। ঠিক আছে, হয়তো সেই জায়গায় চলে গেলে একদিন হয়তো নামবে, কিন্তু চট করে তো পারে না। কিন্তু সেই কাজটা, সেই ধরনের পাওয়ার আমাদের বা যে কোনো দেশেরই প্রশাসনের থাকে। তো তারা তাদের শক্তি, সাংবিধানিক শক্তি বা আদার্স যত যা যা ওদেরকে পাওয়ার দেওয়া রয়েছে, সেইগুলো অ্যাপ্লাই করে ওরা পারে চাইলে, সদিচ্ছা থাকলে। বর্তমান শাসক দল নিয়ে আপনি যে কথাগুলো বললেন, সেই পরিপ্রেক্ষিতে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর বিষয়ে আপনার কি বক্তব্য? উনার ভূমিকা নিয়ে যদি কিছু বলেন। অ্যাকচুয়ালি বর্তমান যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনাকে আমার মুখ্যমন্ত্রী আমার বলে নয়, উনি মুখ্যমন্ত্রী নন। কাগজে কলমে উনি মুখ্যমন্ত্রী, যেহেতু মানে দেখানো হয়েছে এইভাবে যে ভোটে জিতে এসছে, সেই কাগজে কলমে, কিন্তু ফাংশনালি উনি তো মুখ্যমন্ত্রীর মতন কোনো কাজ করেন না। যদি কেন মনে হচ্ছে আপনার যে উনি মুখ্যমন্ত্রীর মতন কাজ করছেন আমার না? কিচ্ছু মনে হয় না। মানে আমার মনে হতে যাবে কেন? মানে আমি যেটা বাস্তবে দেখছি, মানে মানে আপনি যেহেতু আমায় প্রশ্নটা করছেন, আপনি নিজে বলুন এই কাজটা ও করেছে, এটা তো মুখ্যমন্ত্রীর কাজ। আপনি নিজেই বলুন, আপনি একটাও বলতে পারবেন না। উনি যেই ভাষায় কথা বলেন সেটা কি মুখ্যমন্ত্রীর ভাষা? না। কাজ নিয়ে তো আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনি আমাকে বলুন এই কাজটাও মুখ্যমন্ত্রীর মতন কাজ করেছে। আপনি নিজেই ভাবছেন। তো সেটাই ব্যাপার। হ্যাঁ, আপনি ওদের যে নিজস্ব যে বাহিনী রয়েছে, ওদেরকে জিজ্ঞেস করলে ওরা হাজার একটা বলে দেবে, বানানো কথা, সেটা আলাদা। কিন্তু আপনি নিরপেক্ষভাবে যদি কাউকে প্রশ্ন করেন, বা সেই মানুষটা যদি নিরপেক্ষ হয়, কিছু বলতে পারবে না যে এটা এই কাজটাও করেছে মুখ্যমন্ত্রীর মতো। সেই জন্য মমতা ব্যানার্জি তো মুখ্যমন্ত্রী ফাংশনালি তো নট, ও কাগজে কলমে মুখ্যমন্ত্রী ওই পর্যন্ত। তো এই বিষয়ে কি রসায়ন কাজ করছে? আহ, মানে উনি যে এরকম ব্যবহার করছেন, মানে এটা কেন করতে পারেন উনি? মানে কেন করছেন? কিসের দ্বারা প্রেরিত হয়ে? দেখুন, ওনার গঠনটাই ওরকম। মানে এটা শুধু মুখ্যমন্ত্রী হিসাবে নয়, মানুষ হিসাবেও ওনার গঠনটাই ওরকম। উনি, যে মানুষ নিজেকে অ্যাডমিনিস্ট্রেট না করতে পারে, সে একটা দেশকে কিভাবে করবে? ঠিক আছে, উনি তো নিজেকেও সেভাবে কন্ট্রোল করতে পারেন না, বা নিজেকে সেইভাবে শাসন করতে পারেন না। উনি তো মুখ্যমন্ত্রী হয়েছেন এই তো 2011-য়। আপনি যদি তার আগের ওনার অতীত দেখেন, ওনার যেরকম আহ, মানে বিরোধী হিসাবেও যদি দেখে থাকেন, মানে বিরোধী করার জন্য বিরোধিতা, ঠিক আছে, সেইগুলো যে সবকিছু উনি প্রপার পয়েন্টে করছেন তা নয়। মানে নাটকের পর নাটক, তারও আগে যদি দেখে থাকেন, বা সেরকম পরিচিত কেউ যদি থাকে যারা বলতে পারবে যে তার আরো অল্প বয়সে সে কিরকম ভাবে কি কাটিয়েছে, প্রতিটা ক্ষেত্রে দেখতে পারবেন যে তার মানে ওর ওর লাইফটা হচ্ছে গো অ্যাজ ইউ লাইক টাইপের। ঠিক আছে, তো আজ ও যখন সিংহাসনে বসেছে, ও সেটাকেও চালাবে গো অ্যাজ ইউ লাইক টাইপের। মানে কোনো প্রশাসন মানে না, সংবিধান মানে না। মানে প্রশাসন মানে না বলতে ওই আমি যা ভাবি সেটাই প্রশাসন, এরকম একটা ব্যাপার। প্রশাসন মানে কি, সংবিধান মেনে চলবে। প্রশাসন তো আপনি কি বলতে পারেন এটা স্বেচ্ছাচারিতা?
বলা যেতে পারে গো অ্যাজ ইউ লাইক, বললাম যে যা মনে হচ্ছে তাই করছে, এ তো কাইন্ড অফ তাই। তো এই ধরনের স্বেচ্ছাচারী শাসকের ভবিষ্যৎ কি? এই ধরনের শাসক পেয়ে রাজ্যের ভবিষ্যৎ কি হতে পারে? মানে আহ, রাজ্য কতটা সংকটে? দেখুন, এটা খুব ভালো প্রশ্ন। এই ধরনের শাসককে যদি আমরা পাই তাহলে রাজ্যের ভবিষ্যৎ কি হতে পারে? তো এই ধরনের শাসককে মানে মমতা ব্যানার্জিকে আমরা শাসক হিসাবে কবে পেয়েছি? 2011-য়। আপনি 2011-র প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনি সামনের দিকে তাকিয়ে দেখুন রাজ্যের ভবিষ্যৎ কি হতে পারে। কি হয়েছে দেখেছেন। আজ 2026-এ আমাদের কাছে পুরোটাই ক্লিয়ার কি হয়েছে। তো এই ধরনের শাসক এলে এই হবে, যেখানে মানে যেই রাজ্যেই যাক না কেন বা যেই দেশেই যাক না কেন সেখানকার অবস্থা এই হবে। আরো মানে এটা সলিউশন কি ভাবছেন এই সেই যাতে? তো এই অবস্থা থেকে কি করে আমরা বেটার পজিশনে যেতে পারি? এটার সমাধান কি? সমাধান, আহ, সেটাও আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি যে যে করেই হোক প্রশাসন এই শাসককে বদলাতে হবে। অবশ্যই সেটা ভোটের মাধ্যমে, এবং ভোটটা হবে সংবিধানের নিয়ম মেনে, যাতে ভোটটা ভোট হয়। এবং যেহেতু এই রাজ্যের প্রশাসন বা মমতা ব্যানার্জি ভোট করতে দেয় না সংবিধানের নিয়ম মেনে, সেই জন্য আমাদের দেশের প্রশাসনকে এগিয়ে আসতে হবে। তার মধ্যে সেই ক্ষমতা রয়েছে, সে চাইলে সে তার ক্ষমতা ব্যবহার করে এইগুলোকে করতে পারে, তো সেটা করতে হবে। আর যেহেতু এইরকম একটা শাসক যে সংবিধান মানে না, ঠিক আছে তাকে তো সরাতে হবে সংবিধান মেনে। তো ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করা হয়, এই সব শাসককে সরাতে হলে সংবিধান মেনে তো ঠিক আছে সরানো হবেই তাকে, কিন্তু তাছাড়াও সংবিধানের বাইরেও যদি কোনো রাস্তা থাকে সেটাও মানে একে সরানোর পর সেটাও এর জন্য অ্যাপ্লাই করা উচিত। তার কারণটাই একটা, সংবিধান মানে না। সেটা যে তার যে কুপ্রভাবটা কি হতে পারে যতক্ষণ না তার উপর সেটা বর্তাবে সেইটা বুঝতে পারবে না। জানি না ও তাও বুঝবে কি না, কেননা মগজে তো কিছু নেই, মগজই তো নেই ওর। না মান আছে না হুঁশ আছে, মানে ওকে তো মানুষই ভাবা যায় না, তাই না? মান আর হুঁশ নিয়ে তো মানুষ, তো ওর মধ্যে তো এগুলো কিছু নেই, মমতা ব্যানার্জির মধ্যে এগুলো কিছু নেই। ও এক আজব প্রাণী, মানে এক বিরল প্রজাতির প্রাণী, যা কোনোদিন পৃথিবীতে আসেনি, না ভবিষ্যতে কোনোদিন আসবে। ও সেই টাইপের একটা প্রাণী। তো এই যে 15 বছর ধরে আমরা যে ওনাকে দেখছি একজন নেত্রীর আসনে, তো এটা কিভাবে সম্ভব হলো? সম্ভব হলো প্রথমবার যখন এসছে 2011-তে, সেটা অ্যাকচুয়ালি ওনাকে যে ভালোবেসে ভোটটা দিয়েছে তা নয়। সেই সময় বামফ্রন্ট সরকার ছিল, তাদের প্রতি প্রজা মানে জনগণ খুবই বিরক্ত ছিল। শেষ কয়েক বছর তাদের ঔদ্ধত্য এমন পর্যায়ে চলে গিয়েছিল, সবাই চাইছিল যে একটা পরিবর্তন। তো অনেকটা সেই কারণেই মমতা ব্যানার্জিকে সিলেক্ট করেছিল। আর মমতা ব্যানার্জি খুব ভালো নাটক করতেন। আর যেহেতু বামফ্রন্টের ওপর মানুষের একটা বিতৃষ্ণা জন্মেছিল, কেউ মমতা ব্যানার্জিকে ক্রস চেক করার সুযোগ বা সময় পায়নি, তো সেই জন্য সেই দিকেই ম্যান্ডেটটা গিয়েছিল। আর এর পরবর্তী সময় তো মমতা ব্যানার্জি মানে যখন ওনার হাতে এই ক্ষমতাগুলো এসে গেল, উনি তো আর ভোট করতেই দেয়নি। উনি অ্যাকচুয়ালি সেলফ ইলেক্টেড গভর্নমেন্ট বানিয়ে চলেছেন। এটা তো সেলফ ইলেক্টেড, ছাপ্পা ভোট মেরে, দু নম্বরই কাজ করে। তো রাজ্যের উন্নয়ন বলতে আমরা যা দেখতে পাচ্ছি সেগুলোর তাৎপর্য কি? যেটা আমরা দেখতে পাই গত 15 বছরে যেটা প্রজেক্ট করা হচ্ছে যে এই আমলে এই কাজ হয়েছে, এই উন্নয়ন ঘটেছে, সেগুলোর সত্যতা কি? সত্যতা কি? ওর যেটা বলছে সেটা কোথায়? যেটা বলছে সেটা কোথায়? মানে আমাকে তো এটা বুঝতে হবে। হ্যাঁ, কিছু জিনিস রয়েছে, মানে আপনি হয়তো বলতে পারেন যেমন লক্ষ্মীর ভান্ডার রয়েছে, এটা তো রয়েছে, হ্যাঁ সত্যি তো রয়েছে, কিন্তু লক্ষ্মীর ভান্ডার দেওয়ার প্রয়োজনটা আসছে কেন? লক্ষ্মীর ভান্ডার দেওয়ার প্রয়োজনটা আসছে কেন এবং লক্ষ্মীর ভান্ডারটাই হিট? তার কারণ মহিলারা ওই 500, মানে শুরুটা তো 500 টাকায় করেছিল, সেই 500 টাকায় খুশি। মানে একটা মানুষ 500 টাকায় কখন খুশি হয়, মানে কোন অবস্থায় থাকলে সে 500 টাকা পেলে খুশি হয়?
বোঝাতে পারলাম? হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, হয়তো এতটা তলিয়ে কেউ ভাবে না। হুম, আ যে ৳৫০০ কে খুশি থাকতে পারে? হুম, হুম। মানে তার অবস্থা কতটা আ অবনত থাকলে সে ৳৫০০ খুশি হতে পারে বা ৳৫০০ একটা অনুদানে সে প্রচন্ড খুশি অনুভব করে। আ হ্যাঁ, কিন্তু আ এর পরবর্তী আ সময়ে এই টাকাটা বৃদ্ধি পেয়েছে এবং অনেকেই এই প্রকল্পে যোগদান করেছে এবং শুধু হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার নয়, আ এরকম আরো অনেক ভান্ডার উনি হ্যাঁ, introduce রিসেন্টলি করেছেন। যেমন যুবশ্রী সম্ভবত আমি টার্মটা ভুলে গেছি। আম মানে ওটা অ্যাকচুয়ালি বেকার ভাতা যাকে বলে। সম্ভবত যুবশ্রী হবে। যুবকদের জন্য এরকম একটা ভাতা এইবার চালু করেছে। মানে যেটা অ্যাকচুয়ালি বেকার ভাতা সেটাকে নামটাকে সুন্দর করে রেখেছে যুবশ্রী। এবং তাতে ফিগারটা আমার মনে নেই। কয়েক লাখ অ্যাপ্লিকেশন জমা পড়েছে। কেন কয়েক লাখ অ্যাপ্লিকেশন জমা পড়েছে? তার কারণ অত বেকার রয়েছে রাজ্যে। সেই জন্যই তো জমাটা পড়েছে। তা শুধু আমরা যদি যুবশ্রীটা ভাবি, মনে হবে যে ভালো কিছু হচ্ছে। না, এত কেন জমা পড়ছে? কেন নেবে ওরা? তার কারণ ওরা বেকার। মানে ওটাই তো আসল পিকচার। তো আমাদের রাজ্যের শিল্পের কোনো অ অ অবদান নেই, কোনো নতুন শিল্প আসছে না, আ কোনো কৃষিকাজের বিষয়েও সেইভাবে কোনো উন্নতি নেই। যেটা চলে আসছে সেটাই হয়ে চলেছে। আ নতুন করে কোনো কর্মসংস্থান হচ্ছে না। যেহেতু জনসংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে, সেই হিসেবে কোনো উপযুক্ত পদ খালি হচ্ছে না। এমনকি শিক্ষক পদ নিয়েও অনেক আ আ কথাবার্তা হয়েছে। তো এইরকম বিভিন্ন ধরনের পদ, সরকারি পদ যেখানে নিযুক্তি করা সম্ভব। এমনও শোনা গেছে যে সেসব পদে অনেকেই পদ খালি রয়েছে। আ মানুষকে নেওয়া হচ্ছে না বা আ অনেক জায়গায় যেখানে আ আ টেম্পোরারি বেসিস এও মানুষকে নেওয়া সম্ভব সেখানেও হয়তো নেওয়া হচ্ছে না। সেরকম কি কিছু আপনি বলতে পারবেন সেই বিষয়ে? প্রথমেই আপনি শুরুটা করলেন শিল্প দিয়ে। শিল্প আসছে না। সত্যি গত মানে ২০১১ থেকে যদি দেখি শিল্পের আগমন হয়নি। হ্যাঁ, কোনো শিল্প নিয়ে অনুষ্ঠান হয়েছে। সেই অনুষ্ঠানে বড়, বড় শিল্পপতিরা এসছে। যেহেতু ওনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আনা হয়েছে সেইজন্য এসছেন। ওনাদেরকে স্টেজের উপর তুলে দেওয়া হয়েছে কিছু বলার জন্য, সেইজন্য তারা ভালো, ভালো কথা বলেছেন। বলে আবার চলেও গিয়েছেন। তো এইটা একটা লোক দেখানো মানে আমাদের রাজ্য সরকারের বিশেষ করে মমতা ব্যানার্জির মাথায় এইসব আসে। এগুলো ওনার হয়তো ভালো লাগে লোক দেখানো কাজগুলো করতে। কিন্তু অ্যাকচুয়াল কাজ যেটা শিল্প আসেনি। এবার দেখুন শিল্প আসেনি তার জন্য কিন্তু ওনার কোনো মাথা ব্যাথা নেই। কোনো প্রচেষ্টা দেখেছেন? আপনি আমাকে বলুন উনি এই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করেছে, এই প্রচেষ্টাগুলো রয়েছে মানে নাটক ছাড়া। ওই বছরে, বছরে ওই একটা অনুষ্ঠান করা বা কখনো এই স্পেনে চলে যাওয়া অমুককে তমুককে নিয়ে সেখানে গিয়ে একটা ঘোষণা করলো। তারপরে কিন্তু তার কোনো বাস্তবে প্রতিফলন দেখতে পাবেন না। মানে এই ধরনের নাটক ছাড়া ওনাকে কখনো দেখেছেন কোনো পদক্ষেপ নিতে? আপনি দেখাতে পারবেন না। বাস্তবে তো এগুলো হয়নি। উনি কখনো এইসব নিয়ে চিন্তিত? তাও নয়, চিন্তিতও নয়। এটা থেকে এরকম মনে হয় না মানে আমার তো কোথায় মনে হয় উনি আদৌ চান না যে শিল্প আসুক, কর্মসংস্থান হোক, বেকাররা চাকরি পাক। কারণ বেকাররা চাকরি পেলে তারা তো মমতা ব্যানার্জির উপর নির্ভরশীল থাকবে না। তা আপনি যত বেশি বেকার থাকবে ওদের পার্টি, "এসো আমাদের কাছে এসো, আমরা তোমাদেরকে এই দেবো, পার্টির হয়ে কাজ করো।" তাই তো করে, "পার্টির হয়ে কাজ করো, তোমাদের আমরা কিছু হাত খরচা দেবো।" এই করে, করে চালাচ্ছে। তারা যদি চাকরি পেয়ে যায় তারা তো আর আসবে না। কিন্তু এইভাবে তো ভবিষ্যৎ প্রজন্ম বা যুব প্রজন্ম তো একেবারে কি বলবো বেকার হয়ে যাবে বা ধরুন কিছুটা পঙ্গুও হয়ে যাবে বলতে পারি। হ্যাঁ, অনেকটা হয়ে গেছে। সেটাও আজকের আলোচনাতেই আমি বলেছি যে এক শ্রেণীর মানুষ রয়েছে যাদের মানে আ সচেতনতা ততটা বেশি নয়। তারা খুব প্রভাবিত হয় এদের দ্বারা। মানে প্রভাবিত হয়েছে। মানে তারা কখনো ভাবছে না যে আমি বেকার, কেন বেকার? এর জন্য বেকার। তারা ভাবছে ওদের হয়ে যদি আমি কিছু কাজ করি, মিছিলে যাই, এখানে পোস্টার লাগাই, পার্টি অফিসে গিয়ে বসি, আমি মাস গেলে একটা মাসোহারা পাবো। তো ওদের এই ভাবনাতে ওরা খুশি রয়েছে। কিন্তু ওইভাবে ওরা ভাবছে না। তো হ্যাঁ,
তখন যেটা বললাম সেটাই আবার বলছি যে এইভাবে এই মানুষগুলো প্রভাবিত হয়ে এরা নষ্ট হয়ে যাচ্ছে। যুব সমাজটা একটা বড় মানে সংখ্যার মানে যুবকেরা নষ্ট হয়ে গেছে। এরা তো আলো কি জানেও না। আর এই লিডার যে মমতা ব্যানার্জি, সে নিজেও জানে না, আলোর দিশা দেখাতেও পারে না। আর এই যুবকরা আর দেখবে কি? এক প্রকার নষ্টই হয়ে গেছে এরা। এদের সেভাবে মাথা কাজ করে না, এরা চিন্তা করতেও জানে না যে কোনটা রাইট কোনটা রং। যা বোঝায় তাই বোঝে, যেটা বলে এও সেটা বলছে। এই এবং যেটা আমার মনে হয় যে শিক্ষকের ভূমিকা অনেক বড় যে কোনো একটা রাজ্যের অগ্রগতিতে। সেই শিক্ষকের কি বলবো, নিয়োগেও অনেক রকমের ঘটনা শুনতে পাওয়া গেছে। হ্যাঁ, এই শিক্ষা বিষয়ে ব্যবস্থাতেও অনেক কিছু ঘটনা ঘটেছে যেগুলো হয়তো পুরোটা সামনে আসেনি। কিন্তু এইসব আমাদের শিক্ষা ব্যবস্থাকে যথেষ্টভাবে প্রভাবিত করেছে। আমার কোথাও যেন মনে হয় মমতা ব্যানার্জির এইসব বিষয়ে জ্ঞান মানে একদম টনটনে জ্ঞান রয়েছে। ঠিক আছে, যেই মানে শিল্পটা যেই কারণে আনছে না, আনলে সেখানে অনেক কর্মসংস্থান তৈরি হবে, এই বেকার যুবকরা চাকরি পাবে, চাকরি পেলে এরা পার্টির প্রতি অনুগত থাকবে না। ঠিক সেরকম ও খুব ভালোভাবে জানে যে যদি শিক্ষিত মানুষের সংখ্যা বেড়ে যায় তাহলে এরা প্রশ্ন করবে। একটা শিক্ষিত মানুষ সবসময় প্রশ্ন করবে। মমতা ব্যানার্জি কোশ্চেন পছন্দ করে না। ঠিক আছে, আমি যা বলবো মানে ওয়ান ওয়ে কনভারসেশন, আমি যা বলবো সেইটাই মানো, সেইটাই বলো। ঠিক আছে, কিন্তু শিক্ষিত মানুষরা তো কোশ্চেন করবে, শিক্ষিত মানুষরা তো ওইভাবে শুনবে না সব কথা। তো এই ব্যাপারটা মমতা ব্যানার্জি খুব ভালোভাবে জানে। তো সেই কারণেই খুব কায়দা করেই শিক্ষা ব্যবস্থাটাকে ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে। থাকলে সবই সম্ভব। এবার বাঙালি হিসেবে হুম সবাই বলে মাছে ভাতে বাঙালি, হুম এবং মাছ ছাড়া বাঙালি বাঁচতে পারবে না, হুম এবং বাঙালি ছাড়া অন্য কেউ এই ইমোশন, এই সেন্টিমেন্ট গুলো বুঝতে পারবে না। হুম তো এই বিষয়ে আপনার কি বক্তব্য? বাঙালি হিসেবে আমরা কতটা এগিয়ে? বাঙালি হিসাবে আমরা মানে বাঙালির তো এরকম প্রচুর উদাহরণ রয়েছে যারা একদম শিখরে পৌঁছেছে। তো সেটা নিয়ে তো কোনো কথা, এমন কোনো কথা উঠতেই পারে না যে বাঙালি কতটা এগিয়ে। কারণ দেশের উত্থানের কথা যদি বলি, এরকম প্রচুর উদাহরণ রয়েছে এবং এটা হচ্ছে ম্যাক্সিমাম যে পশ্চিমবঙ্গ থেকে, বাংলা থেকেই কিন্তু বেশি উঠেছে। ঠিক আছে, আমরা বিভিন্ন মনীষীর কথা যদি বলি বা স্বাধীনতা সংগ্রামের কথাও যদি বলি বা স্পিরিচুয়ালিজমের কথাও যদি বলি, ম্যাক্সিমামই সব বাংলা থেকে। ঠিক আছে। আহ, সেটা তো গেল আমাদের অতীতের কথা। কিন্তু ভবিষ্যতে যদি আমরা এরকম মনীষী বা এরকম বিখ্যাত ব্যক্তিদের আবারও পেতে চাই, হুম বাংলা যদি আবার একমাত্র অন্যতম রাজ্যের মধ্যে হতে পারে যেখান থেকে অনেক বিখ্যাত ব্যক্তিরা জন্ম নিয়েছেন, বা এখন যারা তাদের জীবিত অবস্থায় রয়েছেন, এরকম মানুষেরা কি করে ওই শিখরে পৌঁছতে পারবে? যদি রাজ্যের অবস্থার উন্নতি যদি না হয়, তাহলে বাঙালি হিসেবে কি করে একটা মানুষ বাংলায় থেকে নিজের, দেশের, দশের এবং রাজ্যের উন্নতি করতে পারবে এবং সেই শিখরে পৌঁছতে পারবে? আম, এই ধরনের মানুষ, যেমন আমি যদি একজনের একটা উদাহরণ নিয়ে বা একটা দুটো উদাহরণ নিই, রবীন্দ্রনাথ ঠাকুর বা স্বামী বিবেকানন্দ, এরা অন্য লেভেলের মানুষ, জিনিয়াস এদেরকে বলা হয়। এবং জিনিয়াস তারাই যারা হচ্ছে কোনো স্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে উঠেছে তা নয়, তাদেরকে কিন্তু অনেক বেশি প্রতিকূলতা ফেস করতে হয়েছে এবং তার মধ্যে দিয়ে এরা উঠতে পারে বলেই এরা জিনিয়াস। ঠিক আছে। হ্যাঁ, তো যদি আজ সেরকম কোনো ব্যক্তির জন্ম হয়, সে কোনো না কোনোভাবে বেরিয়ে যাবে। ঠিক আছে, সে যদি বেঁচে থাকে সে কোনো না কোনোভাবে ঠিক বেরিয়ে যাবে। কিন্তু হ্যাঁ, ওই যে বললাম, সে যদি বেঁচে থাকে, এমন হতে পারে এই ভুল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে পড়ে সে হয়তো অল্প বয়সে প্রাণ হারালো, সেটার একটা সম্ভাবনা থাকে। মানে সেক্ষেত্রে আমরা হয়তো একটা রত্নকে, ভবিষ্যতের রত্নকে হারাতে পারি। যেমন খুবই হুম প্র্যাকটিক্যাল একটা প্রশ্ন উঠে আসে, যেমন হুম ধরুন পরিযায়ী শ্রমিক, হুম পরিযায়ী রাজ্যবাসী।
তো এটা দেখা যাচ্ছে যে বাঙালিরা বেশিরভাগ ক্ষেত্রেই বেটার অপরচুনিটি যেটাকে বলে হুম। আহ, তার জন্য ভিন রাজ্যে চলে যাচ্ছে, বাংলাতে কেউ থাকতে চাইছে না। বা ধরুন বাংলার প্রতি আস্থা হারিয়েছে, এক কথায় আমি যেটাকে বলবো। তো সেই আস্থা ফেরাতে হলে আমাদের কি করতে হবে? হ্যাঁ, এটা আমারও খারাপ লাগে যে মানে আস্থা হারিয়ে গেছে বলে। এমনিতে ভিন রাজ্যে গিয়ে কাজ করছে সেটাতে মানে খারাপের কিছু নেই। কেননা নিজের দেশে সে যেখানে গিয়ে মানে কর্মসূত্রে যে যেরকম ভাবে সুযোগ পেয়েছে সে সেইভাবে যাচ্ছে। কিন্তু এখন বিশেষ করে পশ্চিমবঙ্গের ব্যাপারটা দাঁড়িয়েছে ভিন রাজ্যে যাচ্ছে তার কারণ এখানে সুযোগ নেই বা এখানে তারা অসুবিধায় পড়ছে। এটা একটা খারাপ ব্যাপার। এবার এই ব্যাপার থেকে মুক্তি পেতে গেলে মানে অবশ্যই যে বাংলার উন্নতি দরকার। এবার বাংলার উন্নতি স্পষ্টভাবে বলতে গেলে মানে বর্তমান যে প্রশাসন রয়েছে তাদের দ্বারা এটা সম্ভব নয়। ওদের ভোকাবুলারিতেই এই জিনিসগুলো নেই। ওরা হয়তো উন্নতি শব্দটাকে জাস্ট ওই অলংকারের মতন জাস্ট বলার জন্য বলা। ঠিক আছে? কিন্তু সেটাকে যে কিভাবে করতে হয় এই জিনিসগুলো এদের ভোকাবুলারিতেই নেই। মানে এদেরকে সরাতে হবে। ঠিক আছে? এবার এদেরকে সরাতে হলে আহ কিছুক্ষণ আগেই যেটা আলোচনার মাধ্যমে আমি বললাম যেরকম নৈরাজ্য শুরু হয়েছে পশ্চিমবঙ্গে, তো যাতে ভোটটা ঠিকভাবে করা যেতে পারে সেই দায়িত্বটা আম, মানে আমাদের দেশের সর্বময় প্রশাসনকেই নিতে হবে। এবং সেটা যদি করানো সম্ভব হয় তাহলে বর্তমান প্রশাসনকে সরানো তো কোনো ব্যাপার নয়। আর এবং সঠিক লিডার যদি আসে তাহলে আবার আগামী কয়েক বছরের মধ্যেই পুরো ব্যাপারটা ঘুরে যাবে। তো আমরা আশা রাখছি যে সঠিক নির্বাচন হোক, সঠিক নেতা নির্বাচিত হোক, নেতৃত্ব বাংলায় অনেক উন্নতি নিয়ে আসুক। এটাই আমাদের আশা এবং এটাই আমাদের কামনা।